রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার আর রাগ ঢাক না রেখে পুতিনকে সরাসরি হুমকি দিলেন ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী পুতিন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামিয়ে যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তাহলে তাকে এর চরম মূল্য দিতে হবে। হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন। তবে রুশ প্রেসিডেন্ট ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান জানেন। ট্রাম্প বলেন, পুতিনের কাছে আমার নতুন কোনো বার্তা নেই। সে জানে আমি কি অবস্থানে আছি। এখন সে একটা সিদ্ধান্ত নেবে যেটা হয়তো আমাদের খুশি করবে। আর যদি সেটা আমাদের খুশি না করে তাহলে আপনারা ভয়ঙ্কর কিছু একটা ঘটতে দেখবেন। ট্রাম্পের এই মন্তব্যের আগেই পুতিন জানিয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মস্কোতে সাক্ষাৎ করতে প্রস্তুত। যুদ্ধবন্ধের সমঝোতার জন্য ট্রাম্পের আহ্বানের প্রেক্ষিতেই পুতিন এই ইচ্ছা প্রকাশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত এক বিশাল সামরিক প্রদর্শনীর আয়োজনে অংশ নিয়ে পুতিন বলেন, ট্রাম্প আমাকে নতুন একটি বৈঠকের অনুরোধ জানিয়েছে। জেলেনস্কি চাইলে মস্কো আসতে পারেন বলে আমি তাকে জানিয়েছি। যদিও তিনি প্রশ্ন তোলেন এই বৈঠকের আসলে কোনো দরকার আছে কি, দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। পুতিন আরও বলেন, যদি সমঝোতা সম্ভব না হয় তাহলে রাশিয়া সামরিকভাবে তার লক্ষ্য অর্জন করবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান ৭টি দেশ ইতোমধ্যে পুতিন জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং জেলেনস্কি যে কোনো সময় সেই বৈঠকে রাজি। তবে তিনি অভিযোগ করেন পুতিন ইচ্ছা করে এমন প্রস্তাব দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয়। রাশিয়াকে শান্তি আলোচনায় সিরিয়াস হতে বাধ্য করতে হলে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। ট্রাম্প নিজেও বলেছেন যুদ্ধবন্ধে তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের কথা ভাবছেন। ৩ বছর ধরে চলমান এই সংঘাত বন্ধে এটাই তার প্রধান উদ্যোগ। তবে মস্কো ও কিয়েভের মধ্যে এখনো কোনো শান্তি চুক্তির ভিত্তি দেখা যাচ্ছে না। রাশিয়া বলেছে তারা যেসব অঞ্চল দখল করেছে সেগুলো চুক্তির অংশ হতে হবে। অন্যদিকে ইউক্রেন স্পষ্টভাবে জানিয়েছে কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। মস্কো থেকে আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারির বিশ্লেষণ অনুযায়ী পুতিন মনে করেন ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বোঝে এবং রাশিয়া আলোচনায় রাজি। তবে ইউক্রেনের দাবি মানতে বা নিরাপত্তা ছাড় দিতে তারা রাজি নয়। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা ইতিবাচক সংকেত পাচ্ছি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে, এটা গুরুত্বপূর্ণ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আদৌ বাধ্য করতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষকরা এখনও নিশ্চিত না। কেননা পুতিন এর আগে আলাস্কার শান্তি বৈঠকের পরেও ইউক্রেনে হামলা চালিয়েছিলেন। এবার দেখা যাক ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হয় কিনা। মধ্যরাতের নীরবতা ভেঙে আচমকাই কেঁপে ওঠে তেল আবিবের আকাশ। কয়েক সেকেন্ডের মধ্যেই শহর জুড়ে বেঁচে ওঠে সাইরেন। মানুষ ছুটে যায় বাংকারে, কেউ দৌড়ে নামে আন্ডারগ্রাউন্ড শেল্টারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। আইডিএফ নিশ্চিত করেছে এই হামলায় তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় তীব্র সতর্ক সংকেত বাজতে শুরু করে। ইসরায়েলের আর্মি রেডিওর সাংবাদিক দরন কাদুত জানিয়েছেন মাত্র 1 সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় হুতিদের এক শীর্ষ নেতা। প্রতিশোধ নিতেই এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। তার ভাষায় গত সপ্তাহেও হুতিরা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন পাঠিয়েছিল, কিন্তু সেগুলো সীমান্ত পেরোনোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবার তাদের ক্ষেপণাস্ত্র অনেক দূর প্রবেশ করতে পেরেছে। দ্য জেরুজালেম পোস্টের বিশ্লেষণ বলছে হুতিদের সর্বশেষ হামলায় নতুন ধরনের অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। ক্ষেপণাস্ত্রগুলোতে যুক্ত করা হয়েছে ক্লাস্টার বোমা প্রযুক্তি। এর মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও তা মাঝ আকাশে ফেটে একাধিক ছোট বিস্ফোরণ ছড়িয়ে দেয়, যা ভূপৃষ্ঠে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। এর ফলে সতর্ক সংকেত বাজলেও শহরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে
হুতিরা একের পর এক আক্রমণ চালিয়ে আসছে। শুরুতে তারা লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ টার্গেট করলেও পরবর্তীতে সরাসরি ইসরায়েলের আকাশ সীমা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। এটি প্রথমবার নয়, তবে এইবার হামলার মাত্রা ও প্রযুক্তি আরও উন্নত এবং ঝুঁকিপূর্ণ। আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম সক্রিয় হয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। তবুও ক্লাস্টার বোমার কারণে কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আতঙ্কে কয়েক মিনিটের মধ্যেই আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ ঢুকে পড়ে। গাজার মানবিক সংকট এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 63,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় 1,61,000 মানুষ। ধ্বংসস্তূপে চাওয়া পরে প্রতিদিন উদ্ধার হচ্ছে অসংখ্য লাশ। হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ঔষধ। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির দাবি তুললেও তেল আবিব তা মানছে না। বিশ্লেষকরা বলছেন গাজার এই পরিস্থিতি ইয়েমেনের হুতিদের জন্য নতুন এক রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। তারা নিজেদেরকে ফিলিস্তিনিদের রক্ষক হিসেবে উপস্থাপন করছে এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাইছে। এ কারণে ইসরায়েলকে সরাসরি নিশানা করার মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। এদিকে ইসরায়েলের রাজনৈতিক মহলেও এই হামলা নিয়ে আলোচনার ঝড় বইছে। কেউ বলেছেন হুতিদের সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্র খোলা উচিত, আবার কেউ মনে করছেন গাজার যুদ্ধ চলমান থাকায় এখন ইয়েমেন ফ্রন্টে জড়িয়ে পড়া ইসরায়েলের জন্য ভয়াবহ ভুল হতে পারে। আন্তর্জাতিক মহলও উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র হুতিদের এই হামলার তীব্র নিন্দা জানালেও ইসরায়েলকেও অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাতে পরামর্শ দিয়েছে। অন্যদিকে আরও বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে কিছু না বললেও জনমতের চাপ বাড়ছে ইসরায়েলের বিরুদ্ধে। সবশেষ বিশেষজ্ঞরা বলছেন হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি। ক্লাস্টার বোমার ব্যবহার নতুন এক মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখনই ইসরায়েল নতুন এক শক্তি প্রদর্শন করল। মঙ্গলবার রাতে স্থানীয় সময় 10:30 কেন্দ্রীয় ইসরায়েল পামলাচিম বিমান ঘাঁটি থেকে সাবিত রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হলো সর্বাধুনিক সামরিক গোয়েন্দা স্যাটেলাইট ওফেক 19। উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে তথ্য পাঠাতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস একে শুধু প্রযুক্তিগত মাইলফলক নয়, বরং শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা সব সময় সব পরিস্থিতিতে আমাদের শত্রুদের নজরদারিতে রাখছি। কাটস আরও বলেন, এই সক্ষমতা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সহযোগিতার পথ খুলে দিতে পারে। তবে ইসরায়েল স্পষ্ট করেছে নিরাপত্তা আরও শক্তিশালী করতে মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত থাকবে। অর্থাৎ ওফেক 19 কেবল গোয়েন্দা স্যাটেলাইটই নয়, এটি আঞ্চলিক ভূরাজনীতিতে ইসরায়েলের শক্তি প্রদর্শনের হাতিয়ার। Is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. তবে উৎক্ষেপণের মুহূর্তে রাজধানী তেল আবিব সহ আশেপাশের এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হয়। আকাশে রকেট ছুটে যাওয়ার দৃশ্য দেখে অনেকে ভেবেছিলেন এটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেক পথচারী বিস্ময়ের সঙ্গে আকাশে ছুটে চলা আগুনের রেখা দেখতে থাকেন। প্রযুক্তিগত দিক থেকে ওফেক 19 এক অনন্য সক্ষমতা অর্জন করেছে। এটি একটি সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট, যা দিন রাত যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। 50 সেন্টিমিটারেরও ছোট বস্তু শনাক্ত করার ক্ষমতা রাখে এটি। অর্থাৎ ঘন মেঘ বা অন্ধকার রাতেও স্যাটেলাইটটি শত্রুদের গতিবিধি স্পষ্টভাবে নজরে আনতে পারবে। স্যাটেলাইটের পূর্ণ দায়িত্ব নেবে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখার বিশেষ ইউনিট 9900। এই ইউনিট মূলত ভিজুয়াল ইন্টেলিজেন্স বা চিত্রভিত্তিক গোয়েন্দা কার্যক্রমে বিশেষজ্ঞ। তাদের হাতে এই স্যাটেলাইটের তথ্য পৌঁছালে নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হার্স্ক,
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানি গোল্ড এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর প্রধান নির্বাহী বোয়াজ লেভি। অনুষ্ঠানে তারা এটিকে জাতীয় গর্ব এবং প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রতীক বলে অভিহিত করেছেন। ওফেক 19 প্রকল্প বাস্তবায়ন করেছে IAI এর মিসাইল ও স্পেস গ্রুপ, এল্টা গ্রুপ এবং MLM বিভাগ। রকেট ইঞ্জিন তৈরি করেছে টোমার লিমিটেড ও রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। ফলে এটি পুরোপুরি ইসরায়েলি প্রযুক্তি ও সামরিক গবেষণার ফসল। এই উৎক্ষেপণ আসলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী মহাকাশ কর্মসূচির অংশ। এর আগের বছর মার্চে উৎক্ষেপণ করা হয়েছিল ওফেক 13। ধারাবাহিক এই স্যাটেলাইট সিরিজ ইসরায়েলের সামরিক গোয়েন্দা শক্তিকে প্রতি ধাপে আরও উন্নত করছে। বিশ্লেষকরা বলছেন ওফেক 19 শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে। আঞ্চলিক শত্রুদের উদ্দেশ্যে এটি এক ধরনের হুঁশিয়ারি। ইসরায়েলের চোখ সবখানেই আছে, গাজা, লেবানন, সিরিয়া কিংবা ইরান। যেখানেই হোক শত্রুর গতিবিধি আর গোপন থাকবে না বলছেন ইসরায়েলি প্রশাসন। তবে ইরানও পিছিয়ে নেই। কিছুদিন আগেই রাশিয়ার সাথে মিলে ইরান পাঠিয়েছে মহাকাশে তাদের নজরদারি স্যাটেলাইট। প্রায় 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, কোটি মানুষের বাস্তুচ্যুতি। ইউক্রেন যুদ্ধ এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সংকট। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা কখনোই বাতিল করেননি পুতিন। তবে একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন শান্তি চুক্তি না হলে মস্কো সামরিক উপায়ে নিজেদের লক্ষ্য অর্জন করবে। এই বার্তায় নতুন করে আলোচনায় এসেছে শান্তি বনাম যুদ্ধের ভবিষ্যৎ প্রশ্ন। চীন সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাকে এ ধরনের বৈঠকের কথা বলেছিলেন। আমি বলেছি হ্যাঁ, সম্ভব। জেলেনস্কি মস্কো এলে বসা যাবে। এতে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি তবে সত্যি বৈঠকের সম্ভাবনা তৈরি হচ্ছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কায় পুতিন এবং হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করেছেন। তার চেষ্টায় জেনেভাকে সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে প্রস্তাব করেছে জার্মানি। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। পুতিন বলেন, যদি সুড়ঙ্গের শেষে আলো দেখা যায় তাহলে চুক্তির মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। তবে যদি সেটা না হয় আমাদের সামরিক পথেই এগোতে হবে। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার জন্য 4 দখলকৃত অঞ্চল ছাড়াই শান্তির একমাত্র মূল শর্ত। অন্যদিকে কিয়েভ বলছে ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো চুক্তি করবে না ইউক্রেন। পুতিনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, 7 দেশের পক্ষ থেকে প্রস্তাব আসার পরও পুতিন অগ্রহণযোগ্য শর্ত সামনে আনছেন। তার দাবি, এভাবে রাশিয়া সবকিছু ঝামেলাপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। বাইরের চাপ ছাড়া রাশিয়া আলোচনায় আগ্রহী হবে না। মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক দোরসা চাব্বারি বিশ্লেষণ করে বলেন, পুতিন যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের ভিশন তুলে ধরেছেন। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রাশিয়ার অবস্থান বুঝছে। তবে কিয়েভের দাবির কাছে মস্কো কখনোই নতি স্বীকার করবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জানিয়েছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার খসড়া প্রস্তুত হয়েছে। আগামী দিনগুলোতে ইচ্ছুকদের জোট এটিকে অনুমোদন করবে। এর মানে কিয়েভকে দীর্ঘমেয়াদী সহায়তার বার্তা দিতে চাইছে ইউরোপ। চীন সফরে পুতিন অংশ নেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন সহ 26 দেশের নেতা এতে যোগ দেন। একই মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দিন ঘিরে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজও দেখেন পুতিন। এদিকে পুতিনের বক্তব্যের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শিগগিরই তিনি ফোনে কথা বলবেন পুতিনের সঙ্গে। তার ভাষায়, যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন জানেন আমি কোথায় দাঁড়িয়েছি। তার সিদ্ধান্ত যেটাই হোক, আমরা হয় খুশি হব নয়তো অসন্তুষ্ট হব। আর যদি খুশি হতে না পারে তাহলে অনেক কিছুই ঘটতে দেখবেন। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আশাবাদী, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাস্তবতা তৈরি করবে। তিনি ডেনমার্ক সফরে বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে একটি ব্যাকস্টপ পেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ।
পুতিনের বৈঠকের সম্ভাবনা কি সত্যি শান্তির আলো দেখাচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত বার্তা? রাশিয়া যেখানে দখলকৃত অঞ্চল ছাড়তে রাজি নয়, আর ইউক্রেন যেখানে ভূখণ্ড নিয়ে আপোষ করতে প্রস্তুত নয়, সেখানে দুই নেতার বৈঠক আদৌ যুদ্ধ থামাতে পারবে কি? বিশ্লেষকদের মতে যতদিন না বড় শক্তিগুলো একসঙ্গে চাপ সৃষ্টি করছে, ততদিন এ যুদ্ধ থামা কঠিন। দক্ষিণ ক্যারিবীয় সাগরের গভীর নীল পানিতে হঠাৎই ছুটে চলা একটি স্পিডবোট, আকাশের ওপরে ঘুরছে ড্রোন, সমুদ্র জুড়ে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ। মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ, আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো নৌযান। মাত্র কয়েক সেকেন্ডেই সমুদ্রে ভেসে ওঠে 11 জনের লাশ। এই দৃশ্যই এখন আলোচনার কেন্দ্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নৌকাটি মাদক বহন করছিল এবং নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাংয়ের সদস্য। তবে এই ঘটনা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। সন্দেহের ভিত্তিতে এমন নির্মম হামলা কতটা বৈধ? হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প ঘোষণা দেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি নৌযান গুলি করে ধ্বংস করেছি। নৌযানটিতে অনেক মাদক ছিল, আর এই অভিযানই শুধু শুরু। প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে ভেনেজুয়েলা থেকে, তাই অভিযান চলবে অব্যাহতভাবে। এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছেন ট্রাম্প নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ভিডিওতে দেখা যায় সমুদ্রের ওপর দিয়ে দ্রুতগামী একটি স্পিডবোট হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ছে। ভিডিওটি ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, নিহতরা ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া নামের অপরাধী চক্রের সদস্য। সংগঠনটিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই এই গ্যাং নিয়ন্ত্রণ করেন। তবে ভেনেজুয়েলার সরকার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী ফ্রেদ্দি ন্যানজো পাল্টা দাবি করেছেন, ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হতে পারে। যদিও রয়টার্স প্রাথমিক বিশ্লেষণে কোনো কারসাজির প্রমাণ পায়নি। তারা জানিয়েছে, ভিডিওটির আরও গভীর যাচাই চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেন্টাগন এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নৌকায় কী ধরনের মাদক ছিল, কত পরিমাণ ছিল, বা অভিযান কিভাবে পরিচালিত হয়েছে, এসব প্রশ্ন এখনও অজানা। এ কারণে সমালোচকরা বলছেন, পুরো ঘটনাটি নিয়ে অস্বচ্ছতা রয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের তীব্র সমালোচনা করেছে। তাদের ভাষ্য, মাদক বহনের সন্দেহ মাত্রই কাউকে গুলি করে হত্যা করার কোনো আইন নেই। ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকার ডিফেন্স ওভারসাইটের পরিচালক অ্যাডাম আইজ্যাকসন এক্সে লিখেছেন, মাদক বহনের সন্দেহ মানেই মৃত্যুদণ্ড নয়। এ অভিযানের মাধ্যমে আবারও আলোচনা এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন। ট্রাম্প প্রশাসন সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। সেখানে আছেন 4500-এরও বেশি নাবিক ও মেরিন সেনা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তুতি কেবল মাদক চক্র মোকাবিলার জন্য নয়, বরং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ। সমালোচকরা আরও প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই নৌকাটিতে মাদক থাকত, তবে কেন সেটিকে আটক করে ক্রুদের গ্রেফতার করা হলো না? কেন আন্তর্জাতিক আদালতের সামনে প্রমাণ হাজির করা হলো না, বরং একেবারে ধ্বংস করে দেওয়া হলো পুরো নৌযান ও এর আরোহীদের? এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে। ভেনেজুয়েলার অভ্যন্তরে এই হামলা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র এভাবে সার্বভৌম দেশের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। মাদুরো প্রশাসনের দাবি, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে ভুয়া তথ্য ব্যবহার করছেন।
বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার প্রভাব শুধু ভেনেজুয়েলা আমেরিকা সম্পর্কেই নয়, বরং পুরো ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতেও পড়বে। লাতিন আমেরিকার অন্য দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কিভাবে দেখবে সেটিই বড় প্রশ্ন। সবশেষে যা স্পষ্ট, এটি শুধু মাদক বিরোধী অভিযান নয়, বরং ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রদর্শনের একটি বার্তা। তবে সমালোচকরা মনে করেন সন্দেহের ভিত্তিতে প্রাণঘাতী হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনকে প্রশ্নবিদ্ধ করছে।